আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব রাদারফোর্ড পরমাণু মডেল। ১৮৯৮ সালে বিজ্ঞানী থমসন তিনি তার বিখ্যাত পরমাণু মডেল প্লাম পুডিং পরমাণু মডেল দেন এবং এই মডেল আলোচনা করতে গিয়ে তিনি ইলেকট্রন সম্পর্কে ধারণা দেন এবং তিনি ইলেকট্রন আবিষ্কার করেন। এই যে ইলেকট্রন আবিষ্কার এটা নিশ্চিত হওয়ার জন্য ১৯১১ সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার বিখ্যাত সোলার সিস্টেম পরমাণু মডেল দেন। এই যে পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল এটার আরেকটা নাম হচ্ছে সোলার সিস্টেম মডেল। সোলার সিস্টেম মডেল সোলার সিস্টেম মডেল। তিনি এই পরীক্ষাটা করার জন্য কয়েকটা উপকরণ নেন। কি নেন? ১ নাম্বার তিনি নেন হচ্ছে আলফা কণা। আলফা কণা আলফা কণা আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম থেকে ২টা ইলেকট্রন সরায় নিলে যে দ্বিধনাত্মক মানে ধনাত্মক আয়ন বিশিষ্ট ২টা ধনাত্মক আয়ন বিশিষ্ট যে হিলিয়াম 2+ আয়ন হয় এটা হচ্ছে আলফা কণা। তারপর তিনি নেন হচ্ছে একটা খুবই পাতলা সোনার পাত। খুবই পাতলা সোনার পাত। কত পাতলা? খুবই পাতলা। এটা হচ্ছে 0.00004 সেন্টিমিটার। 0.0004 সেন্টিমিটার অর্থাৎ খুবই পাতলা। তারপর তিনি নেন হচ্ছে জিঙ্ক সালফেট পর্দা। জিঙ্ক সালফাইড পর্দা। এই যে দেখো এটা হচ্ছে একটা লেড ব্লক। এর ভিতরে আছে হচ্ছে এখান থেকে আলফা কণা উৎপন্ন হয় এবং এর সামনে একটা গোল্ড ফয়েল বা সোনার পাত রাখেন যেটা খুবই পাতলা 0.0004 সেন্টিমিটার এবং এর চারপাশে রাখেন হচ্ছে জিঙ্ক সালফেটের পর্দা। এর কাজ কি? এখান থেকে আলফা কণাটা এটা একটা আলোর মতো এখান থেকে এটা তিনি বিচ্ছুরণ করেন। তারপর এই পাতলা সোনার পাত এখানে রাখা আর এর বাইরে হচ্ছে তোমার হচ্ছে জিঙ্ক সালফেট পর্দা যাকে বলা হয় অনুপ্রভা পর্দা। অর্থাৎ এই যে আলোটা এখানে এসে সেটা দেখা যাবে, দৃশ্যমান হবে। তো উনি কি দেখেন? যখন তিনি কি করেন? এখান থেকে আলফা কণা ছোড়েন। তিনি দেখতে পান যে বেশিরভাগ আলফা কণাই এই যে স্বর্ণের পাত, এই স্বর্ণের পাতকে সোজাসুজি ভেদ করে চলে যায়। কতটুকু? প্রায় ৯৯%। কি প্রায় ৯৯% আলফা কণা সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যায়। তারপর তিনি কি দেখেন? তারপর দেখেন যে কয়েকটি আলফা কণা তাদের গতিপথ হতে বেঁকে যায়। এই যে দেখো এখান থেকে তিনি আলফা কণা ছোড়েন। বেশিরভাগ আলফা কণা সোজাসুজি ভেদ করে চলে যাচ্ছে। তারপর কিছু আলফা কণা স এদিকে বেঁকে যায়। তাদের গতিপথ হতে একটু বেঁকে যায় এবং খুবই অল্প সংখ্যক কত? প্রায় ২০,০০০ এর মধ্যে একটি। খুবই অল্প সংখ্যক মানে প্রায় ২০,০০০ এর মধ্যে একটি আলফা কণা একদম সোজাসুজি বিপরীত দিকে চলে আসে। এবং তিনি কিভাবে দেখেন? এই যে জিঙ্ক সালফেট পর্দা, এই জিঙ্ক সালফেট আলফা কণা যখন এই জিঙ্ক সালফেট পর্দার উপরে পড়ে তখন এখানে দৃশ্যমান হয়। তাহলে তিনি দেখেন যে বেশিরভাগ আলফা কণা তিনি ৩ টা জিনিস দেখেন। ১ নাম্বার কি? তিনি দেখেন যে বেশিরভাগ আলফা কণা প্রায় ৯৯% আলফা কণা তাদের সোনার পাত ভেদ করে চলে যায়। এখান থেকে তিনি সিদ্ধান্ত নেন তিনি সিদ্ধান্ত নেন যে পরমাণুর পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। যেহেতু ভেদ করে চলে যায়, ফাঁকা জায়গা দিয়ে চলে যেতে পারে। এজন্য সিদ্ধান্ত নেন পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। অধিকাংশ স্থানই ফাঁকা।
তারপর তিনি ২ নাম্বার দেখেন যে কয়েকটি আলফা কণা তাদের গতিপথ হতে বেঁকে যায়। গতিপথ হতে বেঁকে যায় মানে বিকর্ষণ হয়। বিকর্ষণের ফলে বেঁকে যায়। তিনি নিয়েছিলেন আলফা কণা। আলফা কণা কি? ধনাত্মক। তার মানে যদি বিকর্ষণ হয় তার মানে ধনাত্মক, ধনাত্মক বিকর্ষণ হয়। তাহলে এই যে পরমাণুর মাঝে, মাঝে ক্ষুদ্র, ঘন এবং খুব ধনাত্মক একটা অঞ্চল থাকবে যেখানে আলফা কণাটা বিকর্ষণ হয়ে বেঁকে যাবে। তার মানে তিনি ২ নাম্বার সিদ্ধান্তটা নেন যে পরমাণুর সম আ পরমাণুর কেন্দ্রে পরমাণুর কেন্দ্রে কেন্দ্রে একটি ক্ষুদ্র, ঘন এবং ধনাত্মক। ধনাত্মক কেন? কারণ হচ্ছে যেহেতু বিকর্ষণ হচ্ছে আলফা কণা ধনাত্মক, তাহলে যদি বিকর্ষণ হয় কখন বেঁকে যাবে? যখন বিকর্ষণ হবে। তার মানে এটাও ধনাত্মক হবে। এজন্য ক্ষুদ্র, ঘন, ধনাত্মক স্থান থাকে। স্থান রয়েছে। স্থান রয়েছে। এবং তিনি এর নাম দেন হচ্ছে নিউক্লিয়াস। এটা আমরা একটু পরে লিখব। তারপর তিনি দেখেন যে খুবই অল্প সংখ্যক প্রায় ২০,০০০ এর মধ্যে একটি আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। কখন একটা জিনিস সোজা বিপরীত দিকে ফিরে আসে? ধরো একটা ফুটবল যদি দেয়ালে লাগে তখন ফুটবলটা সোজা বিপরীত দিকে ফিরে আসে। কারণ কি? ওই দেওয়ালের তুলনায় ফুটবলটার ভর অনেক কম। তো সোজা বিপরীত দিকে কখন ফিরে আসে? অর্থাৎ এই যে মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকবে সেই নিউক্লিয়াসটা কি? অনেক ভারী এবং ওই যে তোমার নিউক্লিয়াস যে ভারী এর যে পরমাণুর ভর সমস্ত ভরই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকবে। তাহলে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সব ভর নিউক্লিয়াসে থাকে। তিনি ৩ নাম্বার কি সিদ্ধান্ত নেন? যে প্রায় সমস্ত ভর প্রায় সমস্ত ভর ও ধনাত্মক চার্জ ধনাত্মক চার্জ চার্জ নিউক্লিয়াসে থাকবে। নিউক্লিয়াসে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। কেন্দ্রীভূত থাকে। এবার একটা কোশ্চেন আসে যে আচ্ছা তাহলে এখান দিয়ে চলে গেল। তাহলে এই যে বিজ্ঞানী থমসন তিনি যে ইলেকট্রনের কথা বললেন, তাহলে এই ইলেকট্রন কোথায় গেল? এই রাদারফোর্ড জানতেন যে এই যে ইলেকট্রনের ভর, এই ইলেকট্রনের ভর আলফা কণার চেয়ে খুবই কম। তিনি জানতেন যে এই যে ইলেকট্রনের ভর বা আলফা কণার ভর তিনি জানতেন আলফা কণার ভর ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী? প্রায় ৭,০০০ গুণ ভারী। ইলেকট্রনের তুলনায় ৭,০০০ গুণ ভারী। ৭,০০০ গুণ ভারী। তাহলে ৭,০০০ গুণ ভারী একটা জিনিসকে পাতলা একটা জিনিস কি করতে পারবে না? তার গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না। এজন্য ইলেকট্রন আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না। তো রাদারফোর্ড তিনি এই পরীক্ষাটার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তগুলা নেন এবং এই সিদ্ধান্তগুলা থেকে পরে তিনি যাচাই বিশ্লেষণ করে তার যে পরমাণু মডেল সেই পরমাণু মডেলটা তিনি দান করেন। পরমাণু মডেলটা কি? যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। যেখানে পরমাণুর সমস্ত ভর ও ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত থাকে। তাহলে কেন্দ্রে কে থাকে? প্রোটন ও নিউট্রন থাকবে হচ্ছে কেন্দ্রে। তাহলে প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। এটা হচ্ছে তার ১ নাম্বার মডেল। ২ নাম্বার তিনি বলেন যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। যেহেতু এই যে যেহেতু বেশিরভাগ আলফা কণাই তোমার পরমাণুকে ভেদ করে চলে যায়, তার মানে কি পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা এবং নিউক্লিয়াস যেটা খুব ভারী অঞ্চল এটা কি অনেক ক্ষুদ্র। এটা হচ্ছে তার ২ নাম্বার। তারপর তিনি বলেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘোরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। অর্থাৎ ইলেকট্রনগুলো কিভাবে ঘুরছে
এটার তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন না। তিনি শুধু বলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে থাকবে এবং বাইরে থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে। কিভাবে ঘুরবে? যেমন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে। তারপর তিনি বলেন যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, মানে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। তাই আমরা পড়েছিলাম যে পরমাণু কি? পরমাণু হচ্ছে আধানবিহীন। পরমাণু কি? আধানবিহীন। পরমাণু আধানবিহীন। 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 আধানবিহীন যদি হয় তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যা কি থাকতে হবে? প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকতে হবে। তাই কি পরমাণুর ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কি? সমান। এই যে এটা হচ্ছে তোমার রাদারফোর্ড পরমাণু মডেল বা সোলার সিস্টেম মডেলের এটা একটা চিত্র। তারপর হচ্ছে যে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘোরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। এই যে তিনি ইলেকট্রনকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সাথে সূর্যের গ্রহগুলোর সূর্যের চারদিকে ঘোরার তুলনা করেন, এই জন্য এই মডেলটাকে বলা হয় সোলার সিস্টেম মডেল। এই মডেলটাকে বলা হয় সোলার সিস্টেম মডেল। তো এই ছিল রাদারফোর্ড পরমাণু মডেল। এবার আসো রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি? এক নম্বর হচ্ছে এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। অর্থাৎ তিনি শুধু বলেছেন যে মাঝখানে কি থাকবে? তিনি বলেছেন যে মাঝখানে নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে। ইলেকট্রনগুলো এভাবে এই যে ঘুরতে থাকবে। এখান দিয়ে ঘুরতে থাকবে। কিন্তু কিভাবে ঘুরবে? বৃত্তাকার কক্ষপথে, উপবৃত্তাকার কক্ষপথে, এই সম্পর্কে তিনি কোনো ধারণা দেন নাই। ২ নাম্বার কি? যে তিনি সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নাই। অর্থাৎ তিনি কি করেছিলেন যে ইলেকট্রনগুলো ঘোরার সাথে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলোর ঘোরার একটা উদাহরণ দিয়েছিলেন, তুলনা করেছিলেন। কিন্তু এই যে সৌরজগতে সূর্য ও গ্রহগুলোর কোনো কি নাই? আধান বা চার্জ নাই। এরা আধান বা চার্জবিহীন। কিন্তু ইলেকট্রন, প্রোটন কিন্তু কি এদের কি আছে? চার্জ আছে। এদের সৌরজগতের গ্রহগুলোর কোনোই না। সূর্য এবং গ্রহের কোনো চার্জ নাই। কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং কি নিউক্লিয়াসের চার্জ আছে। এইজন্য কি তুলনাটা এই যে গ্রহগুলোর সাথে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের তুলনার সঠিক হয় নাই। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে। কাজেই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা সঠিক নয়। তাহলে ২ নাম্বার সীমাবদ্ধতা কি? ২ নাম্বার সীমাবদ্ধতা ছিল তুলনাটা সঠিক হয় নাই। ১ নাম্বার সীমাবদ্ধতা ছিল যে কক্ষপথের আকার দিতে পারে নাই। ২ নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে যে এই যে তুলনাটা হয়েছে, এই তুলনাটা একটা হচ্ছে চার্জযুক্ত আর একটা চার্জবিহীন। পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন চার্জযুক্ত, আর গ্রহগুলোর মধ্যে গ্রহ এবং সূর্য চার্জবিহীন। কাজেই এই যে তুলনা, এই তুলনাটা সঠিক হয়নি। ৩ নাম্বার হচ্ছে যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি। অর্থাৎ একটা ইলেকট্রন যখন থাকবে তখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। একটা ইলেকট্রন যদি থাকে তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকবে। কিন্তু একাধিক ইলেকট্রন যখন থাকবে তখন তারা কিভাবে ঘুরবে? একসাথে ঘুরবে? আলাদা ঘুরবে? এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয় নাই। ৩ নাম্বার হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব মানে না। এরপর হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব মানে না। ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি? ম্যাক্সওয়েলের তত্ত্বটা হচ্ছে কোনো চার্জযুক্ত বস্তু কণা বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করে এবং তার আবর্তন চক্রও ধীরে ধীরে কমতে থাকবে। কি বলেছে? যে ধরো মাঝখানে একটা পজিটিভ চার্জ আছে। তো একটা ইলেকট্রন যদি এই পজিটিভ চার্জকে কেন্দ্র করে ঘুরে, তাহলে কি করবে? সে আস্তে আস্তে ঘুরবে এবং আস্তে আস্তে তার যে এই যে আবর্তন চক্র, সে আস্তে আস্তে প্রোটনের আকর্ষণের কারণে তার গতিপথ আস্তে আস্তে ছোট হবে। তার এই যে
গতিপথ আস্তে, আস্তে ছোট হবে। ফলে একটা সময় কি হবে, ঘুরতে, ঘুরতে কাছে আসতে, আসতে একটা সময় এসে সে কি করবে, এই যে প্রোটন, এই প্রোটনের সাথে মিলিত হয়ে যাবে। যেহেতু প্রোটন তাকে কি করছে, আকর্ষণ করছে। তার মানে কি, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। যে ম্যাক্সওয়েলের তত্ত্ব হচ্ছে যে যদি চার্জযুক্ত বস্তু কণা ঘুরতে থাকে বৃত্তাকার কক্ষপথে, তাহলে একটা সময় তার আবর্তন যে পথ, এটা ধীরে, ধীরে ছোট হতে, হতে মাঝখানে এসে পড়ে। তাহলে ইলেকট্রন এবং প্রোটন যদি একসাথে হয়ে যায়, তাহলে কি পরমাণুর অস্তিত্বই থাকবে না। পরমাণুর অস্তিত্বই থাকবে না। এইজন্য একটা সীমাবদ্ধতা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বের এই ব্যাখ্যাটা রাদারফোর্ড পরমাণু মডেল দিতে পারে নাই। এই ছিল হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা।